হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ অজানা কে জানা সিরিজ। আজ আমি এই ভিডিওতে কনস্টান্টিনোপল, যার বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল, এই শহরটির ইতিহাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তার সময়কার কিছু ছবিও তোমাদের সামনে তুলে ধরব। তো চলো, ছবি দেখার সঙ্গে সঙ্গে এই শহরটির ইতিহাস সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সৌভিক আর তোমরা দেখছো দ্য বঙ্গবাতাস চ্যানেল। চলো ভিডিওটি শুরু করা যাক। কনস্টান্টিনোপল শহরটি ছিল রোম সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য, ল্যাটিন সাম্রাজ্য ও উসমানীয় সাম্রাজ্যের রাজধানী। 324 খ্রিস্টাব্দে সাবেক বাইজেন্টিয়ানের সম্রাট কনস্টান্টাইন কর্তৃক এটি পুনরায় উদ্বোধন করা হয়। তার নামে এটির নামকরণ হয়। 330-এর 11ই মে উৎসর্গিত হয়। 12 শতকে এটি ইউরোপের সর্ববৃহৎ ও সর্বাপেক্ষা ধনী শহর ছিল। কনস্টান্টিনোপলের পূর্ব নাম ছিল বাইজান্টিয়াম। সম্রাট কনস্টান্টাইন যখন এখানে রোম সাম্রাজ্যের রাজধানী সরিয়ে আনেন, তখন এই শহরের নামকরণ করেন কনস্টান্টিনোপল, যার অর্থ কনস্টান্টাইনের শহর। এই কনস্টান্টিনোপল শহরকে জানতে হলে জানতে হবে বাইজেন্টাইন সাম্রাজ্যকেও। বাইজেন্টিয়ান সাম্রাজ্য অথবা বাইজেন্টিয়াম শব্দটি 19 শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসাবে ব্যবহার হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে। এই সাম্রাজ্যের অপর নাম হচ্ছে পূর্বাঞ্চলীয় রোমান সাম্রাজ্য, যদিও পশ্চিমাঞ্চলীয় রোমান সাম্রাজ্যের পতনের পরবর্তী যুগকে বিবেচনা করলেই কেবল এই নামটি কার্যকারিতা লাভ করে। যখন এই সাম্রাজ্যের অস্তিত্ব ছিল, তখন অনেকেই একে গ্রিকদের সাম্রাজ্য নামে অভিহিত করত, কারণ এই অঞ্চলে গ্রিক আধিপত্যই সবচেয়ে প্রকট রূপ ধারণ করেছিল। একই সাথে সেখানে গ্রিক সংস্কৃতি, ঐতিহ্য, জনগোষ্ঠী এবং মধ্যযুগীয় গ্রিক প্রথার বিস্তার ঘটেছিল। মোদ্দা কথা, সাম্রাজ্যটিকে নির্দ্বিধায় রোম সাম্রাজ্য নামে অভিহিত করা যায় এবং এর সম্রাটদেরকে প্রাচীন রোম সম্রাটদের অবিচ্ছিন্ন উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করা যায়। ইসলামী বিশ্বে এই সাম্রাজ্য প্রাথমিকভাবে রুম নামে পরিচিত ছিল। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কুরআনে একে এই নামেই উল্লেখ করা হয়েছে। ঠিক কবে এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা সম্ভব নয়, কারণ বিশেষজ্ঞদের মধ্যে এই নিয়ে মতভেদ আছে। অনেকের মতে রোমান সম্রাট প্রথম কনস্টান্টাইন ছিলেন প্রথম বাইজেন্টিয়ান সম্রাট। সম্রাট কনস্টান্টাইনই 330 খ্রিস্টাব্দে রোম থেকে তার রাজধানী বাইজেন্টিয়ামে সরিয়ে আনেন এবং এই শহরকে কনস্টান্টিনোপল নামে পুনর্গঠিত করেন, যাকে অনেকেই নতুন রোম নামে অভিহিত করে থাকেন। 330 সালে মহান কনস্টান্টাইন সাম্রাজ্যের মূল কেন্দ্রটি কনস্টান্টিনোপলে স্থানান্তরিত করেন, যা তিনি বাইজেন্টিয়ামের একটি দ্বিতীয় রোম হিসাবে প্রতিষ্ঠা করেন। কনস্টান্টিনোপল ইউরোপ ও এশিয়া এবং ভূমধ্যসাগর ও ব্ল্যাক সির মধ্যকার বাণিজ্য পথে গুরুত্বপূর্ণভাবে অবস্থিত একটি শহর। কনস্টান্টাইন সাম্রাজ্যের সামরিক, আর্থিক, নাগরিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন প্রবর্তিত করেন। তার অর্থনৈতিক নীতির বিষয়ে পণ্ডিতদের দ্বারা তিনি বেপরোয়া রাজস্ব অভিযুক্ত হয়েছেন, কিন্তু শুদ্ধ স্বর্ণমুদ্রা দিয়ে তিনি একটি স্থিতিশীল মুদ্রা চালু করেছিলেন, যা অর্থনীতিতে রূপান্তরিত হয়েছিল এবং কনস্টান্টিনোপল শহরকে উন্নত করতে সাহায্য করেছিল। সম্রাট কনস্টান্টাইনের সময়ে বহু আগে থেকেই এই শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ছিল ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে সংযোগ স্থাপনকারী বসফরাস প্রণালীর তীরে অবস্থিত। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 7ম শতকে মেঘাররা এখানে চালসেট নামে একটি শহর স্থাপন করে। এটি অবস্থিত ছিল বসফরাসের অপর পারে। পরবর্তীতে মেঘারদের এক গোত্রপ্রধান বাইজাসের নামে বাইজান্টিয়াম শহরটি স্থাপিত হয়। এ বিষয়ে হেরোডোটাস থেকে শুরু করে অনেক গ্রিক ও রোমান ঐতিহাসবিদ অনেক তথ্য রেখে গেছেন। দীর্ঘকাল ধরেই এই শহরের মূল গুরুত্ব ছিল বাণিজ্য বন্দর হিসাবে। 2য় শতকের শেষ দিকে সম্রাট সেপ্টিমিয়াস সেভারাস তার প্রতিদ্বন্দ্বী পেনিনিয়াস নিগারকে হারানোর পর এই শহরের অনেক ক্ষতি সাধন করেন। কনস্টান্টাইন যখন রোমান সাম্রাজ্যের নতুন রাজধানীর জন্য জায়গা অনুসন্ধান করছিলেন, তখন শুরুতে আরো অন্যান্য শহরের কথা চিন্তা করেছিলেন। 324 খ্রিস্টাব্দেও এটি গ্রামের মতো ছিল। অনেকটা হঠাৎ করেই তিনি এখানে রাজধানী স্থাপন করেন। রাজধানী হবার পরই এই শহরের অভূতপূর্ণ উন্নতি ঘটে। 4র্থ শতকের শুরুতে এখানে 2 লক্ষাধিক লোক বাস করত। পূর্ব রোমান সাম্রাজ্য যতদিন গুরুত্বপূর্ণ ছিল, ততদিন এই শহরও জৌলসময় ছিল। কিন্তু 1204 সালে 4র্থ ক্রুসেডের সময় ক্রুসেডাররা এই শহরের ব্যাপক ক্ষতি
তৈরি করে। পরবর্তী 200 বছর এই শহর অর্ধপতনের দিকেই ছিল, তবে খ্রিস্ট ধর্মের একটি প্রধান শহর হিসাবে এর গুরুত্ব সবসময়ই ছিল। এই শহরের প্রতিরক্ষা পদ্ধতিও ছিল অত্যন্ত দৃঢ়, তাই আরব ও তুর্কিরা বহু শতাব্দী ধরে চেষ্টা করেও এই শহর জয় করতে পারেনি। মোহাম্মদ শাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী 1453 সালে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ এই শহরটি জয় করার সাথে সাথে 1100 বছরের খ্রিস্টীয় রোমান বাইজেন্টাইনের সাম্রাজ্যের পতন হয় এবং উসমানীয় সাম্রাজ্যর রাজধানী হিসাবে ঘোষণা করেন। 1453 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক শহরটি অধিকারের মাধ্যমে সম্পন্ন হয়। শহর অধিগ্রহণের পূর্বে এটি জুলিয়াস ক্যালেন্ডার অনুসারে 1453 খ্রিস্টাব্দে 6 এপ্রিল থেকে 29 মে পর্যন্ত অবরোধের সম্মুখীন হয়। এরপর চূড়ান্তভাবে শহরটি উসমানীয়দের অধিকারে আসে। তারও পূর্বে মহান সেলজুক সুলতান আলপস আরসালান ও শহর জয় করেছিলেন, কিন্তু এর দখল ধরে রাখতে পারেননি। কনস্টান্টিনোপলে বিজয়কে 1500 বছরের মতো টিকে থাকা রোমান সাম্রাজ্যের সমাপ্তি হিসাবে চিহ্নিত করা হয়। উসমানীয়দের এই বিজয়ের ফলে উসমানীয় সেনাদের সামনে ইউরোপে অগ্রসর হওয়ার পথে আর কোনো বাধা থাকলো না। খ্রিস্টান জগতে এই পতন ছিল বিরাট ধাক্কার মতো। বিজয়ের পর সুলতান মোহাম্মদ তার রাজধানী এড্রিনেপল থেকে সরিয়ে কনস্টান্টিনোপলে নিয়ে আসেন। শহর অবরোধের আগে ও পরে শহরের বেশ কিছু গ্রিক ও অগ্রিক বুদ্ধিজীবী পালিয়ে যান। তাদের অধিকাংশ ইতালিতে চলে যায় এবং ইউরোপের রেনেসাঁতে সাহায্য করে। বেশ কিছু ঐতিহাসবিদ কনস্টান্টিনোপলের বিজয় ও বাইজেন্টিয়ান সাম্রাজ্যের পতনকে মধ্যযুগের সমাপ্তি হিসাবে দেখেন। বাইজেন্টিয়ান সাম্রাজ্য ও উসমানীয় সাম্রাজ্যের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাতে কনস্টান্টিনোপলের প্রতিরক্ষার জন্য নিয়োজিত বাহিনীর সেনা সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। এতে সর্বমোট 7000 সৈনিক ছিল, যাদের মধ্যে 2000 জন ছিল বিদেশি। অবরোধের সময় আশেপাশে এলাকা থেকে আগত শরণার্থী সহ মোট 50,000-এর মতো লোক ছিল বলে ধারণা করা হয়। সম্রাটের বেতনভুক্ত তুর্কি কমান্ডার দোরগানো সমুদ্রের পার্শ্ববর্তী শহরের একটি অংশ বেতনভুক্ত তুর্কিদের সাহায্যে রক্ষার দায়িত্ব পান। এই তুর্কিরা সম্রাটের প্রতি আনুগত্য থাকেন এবং পরবর্তী লড়াইয়ে প্রাণ হারায়। অন্যদিকে উসমানীয়রা লোকবলের দিক থেকে ব্যাপক পরিমাণে ছিল। সাম্প্রতিক গবেষণা ও উসমানীয় আর্কিভের তথ্য থেকে জানা যায় যে 50 থেকে 80,000 উসমানীয় সৈনিক এতে অংশ নেয়। এদের মধ্যে 500 থেকে 10,000 জেনিসারি বাহিনী ছিল। জেনিসারিরা হলো উচ্চ শ্রেণীর পদাতিক সেনা। সে সাথে হাজার হাজার খ্রিস্টান সৈনিক, যাদের মধ্যে সার্বিয়ান নেতা ডুরান ব্রানকোভিকের পাঠানো 1500 সার্বিয়ান অশ্বারোহী যুদ্ধে অংশ নেয়। সুলতানের প্রতি আনুগত্য হিসাবে এই সেনাদেরকে পাঠানো হয়, কিন্তু এর কয়েক মাস পূর্বে তিনি কনস্টান্টিনোপলে দেয়াল নির্মাণের জন্য অর্থ পাঠিয়েছিলেন। অবরোধের সমসাময়িক পশ্চিমা সাক্ষীরা অতিরঞ্জিত করে সুলতানের সামরিক ক্ষমতার বর্ণনা দিয়েছেন। তাদের ভাষ্যমতে 1,60,000 থেকে 2 বা 3 লাখ পর্যন্ত সৈনিক ছিল। কনস্টান্টিনোপলের পতনকে কেন্দ্র করে গ্রিসে বেশ কিছু কিংবদন্তি রয়েছে। বলা হয় যে 22 মে 1453 এর চন্দ্রগ্রহণ শহরের পতনের পূর্বাভাস ছিল। 4 দিন পর পুরো শহর কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এই অঞ্চলে মে মাসে এমনটা আগে হতো না। সেই দিন সন্ধ্যায় কুয়াশা মিটে যাওয়ার পর হাগিয়া সোফিয়ার গম্বুজে অদ্ভুত একটা আলো দেখা যায়। কেউ কেউ এটিকে পবিত্র আত্মার শহরত্যাগ হিসাবে ব্যাখ্যা করে। অন্যরা তখনও আশা ধরে রেখেছিল। তাদের ধারণা ছিল এটি শহরের রক্ষার জন্য আসা জন হুনাডির বাহিনীর লোকেদের ক্যাম্পফায়ারের আলো। তবে বৈজ্ঞানিক তত্ত্ব মতে আলোটি মূলত বিরূপ আবহাওয়ার জন্য ছিল। আরেকটি ভাষ্য মতে প্রথম তুর্কি সৈনিক শহরে প্রবেশের পর দুজন পাদ্রী ধর্মীয় গীতি পড়তে পড়তে ক্যাথিড্রালের দেওয়ালে অদৃশ্য হয়ে যান। কিংবদন্তি অনুসারে কনস্টান্টিনোপল যেদিন আবার খ্রিস্টানদের হাতে আসবে সেদিন তারা ফিরে আসবেন। আরেকটি কিংবদন্তি মতে যখন উসমানীয়রা শহরে প্রবেশ করে একজন ফেরেশতা সম্রাটকে উদ্ধার করে এবং তাকে মার্বেলে রূপান্তরিত করে গোল্ডেন গেটের কাছে ভূগর্ভস্থ একটি গুহায় লুকিয়ে রাখে। সেখানে তিনি পুনর্জীবন লাভের জন্য অপেক্ষা করছেন। সাম্রাজ্যটিকে একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক। প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতাকা বা ফ্ল্যাগের ছবি। এরপরে যে ম্যাপটি দেখতে পাচ্ছ তাতে সবুজ রঙের অংশটি হলো বাইজেন্টিয়ান সাম্রাজ্য। 550 খ্রিস্টাব্দে এই বাইজেন্টিয়ান সাম্রাজ্যই ছিল সবথেকে বেশি অঞ্চল অধিকৃত সাম্রাজ্য। বাইজেন্টাইন ছিল একটি সাম্রাজ্য, এর রাজধানী ছিল হচ্ছে কনস্টান্টিনোপল। প্রচলিত ভাষা ছিল গ্রিক ভাষা, কিন্তু প্রথমের দিকে ছিল লাতিন ভাষা। ধর্ম ছিল পূর্বাঞ্চলীয় অর্থোডক্স চার্চ। সরকার ছিল রাজতন্ত্র। সম্রাট এখানে 306 থেকে 337 পর্যন্ত ছিল মহামতি কনস্টান্টাইন। আর
1449 থেকে 1453 পর্যন্ত ছিল কনস্টান্টিয়ান 11। এই সাম্রাজ্য যে ঐতিহাসিক যুগে ছিল সেটা হলো মধ্যযুগ। প্রতিষ্ঠা হয়েছিল 11ই মে 330। চতুর্থ কুরিয়াসের মাধ্যমে কনস্টান্টিনের পতন হয়েছিল 1204 সালে। কনস্টান্টিনের পুনরুদ্ধারকরণ হয়েছিল 1261-তে। কনস্টান্টিনোপলের পূর্ণ পতন হয় মে মাসের 29 তারিখের 1453 খ্রিস্টাব্দে। এর সর্বোচ্চ আয়তন ছিল 45 লক্ষ বর্গ কিলোমিটার এবং এখানে যে দুটি মুদ্রার প্রচলন ছিল তার নাম হচ্ছে সলিডাস ও হাইপার পাইরান। এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো বাইজেন্টাইন উসমানি সাম্রাজ্যর সঙ্গে যুদ্ধকালীন কনস্টান্টিনোপলের শেষ অবরোধের চিত্র। তারিখ ছিল 6 এপ্রিল থেকে 29 মে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। ফলাফল হয়েছিল উসমানীদের চূড়ান্ত বিজয়, বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন, কনস্টান্টিনোপল উসমানীয় সাম্রাজ্যের নতুন রাজধানী হিসাবে স্বীকৃতি লাভ, মধ্যযুগের সমাপ্তি ও রেনেসাঁসের সূচনা। এই যুদ্ধে বাইজেন্টাইন সাম্রাজ্যে থেকে যুদ্ধ করেছিল জেনোয়া প্রজাতন্ত্র, ভেনিস প্রজাতন্ত্র, সিসিলি রাজ্য, পাপাল স্টেট ও অটোমান ডিফেক্টর। ও উসমানী সাম্রাজ্য শুধু একাই ছিল। এই দুটো সাম্রাজ্যের সেনাধিপতি ছিল বাইজেন্টাইনে ছিল একাদশ কনস্টান্টাইন, লুকাস নটরাজ, জিওভার্নো জিস্টিনিয়ানি, অরহান চেলেভি। ও উসমানীয় সাম্রাজ্য থেকে যারা যুদ্ধ করেছিল দ্বিতীয় মুহাম্মদ, চান্দালি হালিল পাশা, জাগান পাশা, সুলাইমান বালতুঘলু, হামজাবে। এই যুদ্ধতে বাইজেন্টাইন সাম্রাজ্যের ক্ষয়ক্ষতি হয়েছিল সর্বমোট 4000 জন নিহত হয়েছিল সৈনিক ও বেসামরিক লোক মিলিয়ে, এবং 30,000-এরও বেশি লোক দাসে পরিণত হয়েছিল এবং তাদেরকে পরবর্তীকালে বহিষ্কার করা হয়েছিল। এবং উসমানীয় সাম্রাজ্যের সংখ্যা সেইভাবে বলা যায়নি, 260 জন উসমানীয় বন্দী মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়। এই ছিল শহরটির ইতিহাস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটি লাইক করো এবং সবাইকে জানাবার জন্য শেয়ার করো। তোমরা কী ধরনের ভিডিও চাইছো তা আমাদের কমেন্ট করে জানাতে পারো, সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার আমরা চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এবং বঙ্গবাতাস চ্যানেলকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।